ভাবুন তো ১৯৪৭ সাল, দেশ সবে স্বাধীন হয়েছে। বিশাল একটা দেশের অর্থনীতিকে প্রায় শূন্য থেকে গড়ে তুলতে হবে। এই অসম্ভব চ্যালেঞ্জটার মোকাবিলা ভারত কিভাবে করেছিল? উত্তরটা হলো পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে। চলুন ভারতের অর্থনৈতিক ইতিহাসের এই খুব গুরুত্বপূর্ণ অধ্যায়টা আজ আমরা এক এক করে বুঝে নিই। প্রশ্নটা ছিল ঠিক এটাই। একটা নতুন দেশের অর্থনৈতিক ভাগ্য ঠিক করার জন্য একটা পরিষ্কার রোডম্যাপ দরকার ছিল, আর সেই কারণেই ভারতে কেন্দ্রীয় পরিকল্পনার ধারণাটা গ্রহণ করা হয়। ঠিক করা হয় যে দেশের সমস্ত সম্পদকে নির্দিষ্ট কিছু লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া হবে। তো আমাদের আলোচনা শুরু হচ্ছে একেবারে প্রথম পর্যায় দিয়ে, মানে ভিত্তি গড়ার সময়টা নিয়ে। প্রথম ৩টে পরিকল্পনাকে বলা যেতে পারে ভারতের অর্থনৈতিক কাঠামোর পিলার। এই সময়েই দেশের সবচেয়ে জরুরি সেক্টরগুলোকে মজবুত করার উপর জোর দেওয়া হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল ১৯৫১ সালে, আর এর মূল ফোকাস ছিল কৃষি। কারণটা খুব সোজা, তাই না? ভারত তো একটা কৃষি প্রধান দেশ, তাই সবার আগে সবার জন্য খাবারের সুরক্ষা নিশ্চিত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্ল্যানটা হ্যারোড ডমার মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, আর সেচ ব্যবস্থার উন্নতি করে খাদ্য উৎপাদন বাড়ানোই ছিল মূল লক্ষ্য। আর জানেন, প্রথম পরিকল্পনাটা কিন্তু দারুণ সফল হয়েছিল। লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 2.1%, কিন্তু ভারত অর্জন করেছিল 3.6% প্রবৃদ্ধি, মানে যা ভাবা হয়েছিল তার থেকেও বেশি। এই সফলতা কিন্তু দেশের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিল। প্রথম প্ল্যানের এই সাফল্যের পর দ্বিতীয় পরিকল্পনায় ১৯৫৬ থেকে ১৯৬১ একটা বড়সড় কৌশলগত পরিবর্তন আনা হলো। এবার ফোকাসটা কৃষি থেকে সরে গিয়ে চলে এলো ভারী শিল্পের দিকে। মহলানবিশ মডেলকে অনুসরণ করে দ্রুত শিল্পায়নের জন্য স্টিল প্ল্যান্টের মতো বড় বড় শিল্প গড়ার উদ্যোগ নেওয়া হলো। এই পরিকল্পনাটিও কিন্তু প্রায় তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছিল, ৪.৪৭% প্রবৃদ্ধি অর্জন করে। এরপর এলো তৃতীয় পরিকল্পনা, যেটা ছিল আগের দুটোর থেকেও অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী। এর লক্ষ্য ছিল খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা, আবার তার সাথে শিল্পায়নকেও এগিয়ে নিয়ে যাওয়া। মানে প্রথম আর দ্বিতীয় পরিকল্পনার উদ্দেশ্যগুলোকে একসাথে করার একটা চেষ্টা ছিল আর কি। কিন্তু এই পরিকল্পনাটা তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। লক্ষ্যমাত্রা ছিল বিরাট 5.6%, কিন্তু সেখানে আসল প্রবৃদ্ধি হয়েছিল মাত্র 2.8%। এটা ছিল একটা বড় ধাক্কা, আর এর পেছনে কিছু খুব সিরিয়াস কারণও ছিল। আসলে তৃতীয় পরিকল্পনার ব্যর্থতার মূল কারণ ছিল কিছু অপ্রত্যাশিত সংকট। যেমন ধরুন ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, আর ঠিক সেই সময়েই হওয়া মারাত্মক খরা। এইসব ঘটনাগুলো দেশের অর্থনীতিকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, আর এর ফলেই ভারতকে তার অর্থনৈতিক কৌশল নিয়ে আবার নতুন করে ভাবতে হয়েছিল। তো এই সংকট থেকে ভারত কিভাবে ঘুরে দাঁড়াল? পরের পরিকল্পনাগুলোতে প্রায়োরিটি বদলে গেল। আত্মনির্ভরশীলতা বা সেলফ রিলায়েন্স, এই শব্দটা তখন একটা মূল মন্ত্র হয়ে উঠল। চলুন সেই পর্যায়টা এবার দেখে নেওয়া যাক। তৃতীয় পরিকল্পনার ব্যর্থতার পর ১৯৬৬ থেকে ১৯৬৯ এই ৩ বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনার বদলে বার্ষিক পরিকল্পনা নেওয়া হয়। এই সময়টাকে প্ল্যান হলিডে বলা হয়। আর ঠিক এই সময়কালেই একটা যুগান্তকারী ঘটনা ঘটে। ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়। এটা দেশের কৃষি ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন এনেছিল। ১৯৬৯ সালে চতুর্থ পরিকল্পনা শুরু হল। এর মূল লক্ষ্য ছিল স্থিতিশীলতার সাথে উন্নয়ন, বা গ্রোথ উইথ স্টেবিলিটি। আর এই সময়ই একটা খুব বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ১৪টা প্রধান ব্যাংকের জাতীয়করণ করা হয়, মানে সেগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর এলো পঞ্চম পরিকল্পনা ১৯৭৪-১৯৭৯। এই প্ল্যানটাকে একটা স্লোগান দিয়েই চেনা যায়, যা ভারতের রাজনীতি আর অর্থনীতিতে গেঁথে গেছে: গরিবি হাটাও, অর্থাৎ দারিদ্র্য দূরীকরণ। এই সময় থেকেই সামাজিক ন্যায় বিচারের ওপর ফোকাসটা অনেক বেড়ে যায়। পঞ্চম পরিকল্পনার প্রধান উদ্দেশ্যই ছিল দারিদ্র্য দূর করা, আত্মনির্ভরশীল হওয়া আর ২০ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করা। এই পরিকল্পনাটাও কিন্তু বেশ সফল হয়েছিল। ৪.৪% লক্ষ্যমাত্রার বিপরীতে ৪.৮% প্রবৃদ্ধি অর্জন করেছিল। এবার আমরা এমন একটা সময় ঢুকছি যখন একদিকে যেমন ধারাবাহিক সাফল্য আসছিল, তেমনি ভারতের অর্থনীতিকে ধীরে ধীরে বিশ্বের জন্য খুলে দেওয়ার একটা ভিত্তি তৈরি হচ্ছিল। এই পর্বটা ভারতের অর্থনৈতিক উদারীকরণের প্রেক্ষাপট তৈরি করে দেয়। ষষ্ঠ পরিকল্পনাকে ১৯৮০ থেকে ১৯৮৫ একটা খুব সফল পরিকল্পনা হিসেবে ধরা হয়। এটা ৫.৭% প্রবৃদ্ধি অর্জন করেছিল।
এই পরিকল্পনার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক ছিল গ্রামীণ উন্নয়নের জন্য একটা বিশেষ প্রতিষ্ঠান তৈরি করা। সেই প্রতিষ্ঠানটি হল নাবার্ড। পুরো নামটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব জরুরি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সহজ কথায় এটা হলো গ্রামীণ ভারতের জন্য একটা শীর্ষ উন্নয়ন ব্যাংক, যা কৃষি আর গ্রামের অর্থনীতিকে ঋণ দিয়ে সাহায্য করে। 1990 থেকে 1992 এই সময়টায় রাজনৈতিক অস্থিরতার জন্য আবার দুটো বার্ষিক পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু এই ছোট সময়টা ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ 1991 সালেই ভারতে সেই বিখ্যাত অর্থনৈতিক সংস্কার চালু হয়, যা লাইসেন্স রাজের অবসান ঘটায় এবং অর্থনীতিকে উন্মুক্ত করে দেয়। আর এই সংস্কারের পর প্রথম পরিকল্পনা ছিল অষ্টম পরিকল্পনা 1992-1997, এবং এটা একটা বিরাট সাফল্য পেয়েছিল। 5.6% লক্ষ্যমাত্রার বদলে প্রবৃদ্ধি হয়েছিল 6.8%। এই সময়ে মানব সম্পদ উন্নয়ন মানে শিক্ষা আর স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়, আর ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTOর সদস্য হয়। পঞ্চবার্ষিক পরিকল্পনার একদম শেষ পর্যায়ে এসে ফোকাসটা আরও বদলে গেল। এবার চেষ্টা ছিল ভারতের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধিকে আরও ন্যায়সঙ্গত আর টেকসই করে তোলার। এই সময়েই ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেষ 4টে পরিকল্পনায় আমরা একটা স্পষ্ট ধারা দেখতে পাই। নবম পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল সামাজিক ন্যায়বিচারের ওপর, দশম পরিকল্পনায় লক্ষ্য ছিল আয় দ্বিগুণ করা, আর একাদশ পরিকল্পনায় মূল মন্ত্র হয়ে দাঁড়াল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। সবশেষে দ্বাদশ পরিকল্পনার উদ্দেশ্য ছিল আরও দ্রুত, টেকসই এবং আরও বেশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এখন কথা হলো, এই যে ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এর মানেটা কি? সহজ কথায় এর মানে হলো এমন একটা অর্থনৈতিক বৃদ্ধি যার সুফলটা সমাজের শুধু ওপরের স্তরে আটকে না থেকে সকলের কাছে ন্যায্যভাবে পৌঁছায় এবং সবার জন্য নতুন সুযোগ তৈরি করে। এতগুলো পরিকল্পনার পর ভারতের অর্থনৈতিক ইতিহাসে একটা যুগের অবসান ঘটে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই দীর্ঘ যাত্রার উত্তরাধিকার কী ছিল, সেটাই এখন আমাদের আলোচনার বিষয়। দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা, যা 2012 থেকে 2017 পর্যন্ত চলেছিল, তারপরেই ভারত সরকার এই পরিকল্পনা ব্যবস্থাটা বন্ধ করে দেয়। এর সাথে সাথেই ভারতের অর্থনৈতিক প্রশাসনে একটা বড় পরিবর্তন আসে। পরিকল্পনা কমিশনের জায়গায় তৈরি হয় নীতি আয়োগ। তাহলে সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই 65 বছরের পরিকল্পিত অর্থনীতি কি ভারতের ভবিষ্যতের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছিল, নাকি এর অগ্রগতিকে কিছুটা হলেও আটকে রেখেছিল? এই দীর্ঘ আর জটিল যাত্রার মূল্যায়ন নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে।